ওয়েলকাম টু অল অফ ইউ। আগের দিনের ক্লাসে আমরা টর্ক স্লিপ কার্ভটা পড়েছিলাম। আজকে আমি সেখান থেকে শুরু করতে চাইছি। টর্ক স্লিপ কার্ভে আমরা এক্স অ্যাক্সিস বরাবর স্লিপ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর টর্ক, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক এঁকেছিলাম এবং সেখানে কার্ভটা ছিল এরকম। এবং আমরা বলেছিলাম যে এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের পয়েন্ট এবং তার করেসপন্ডিং স্লিপটা হলো এসএম, যেখানে এসএম এর ভ্যালু হলো R2/x2। তাহলে দ্যাট ইজ টি ম্যাক্স। এবং এটা বলেছিলাম যে এই রিজিয়নটা হলো স্টেবল রিজিয়ন, অর্থাৎ মোটর মোটামুটি এই রিজিয়নের মধ্যে অপারেট করানো হয় মোটরকে। আর এই দিকের যে রিজিয়নটা, এখানে S = 1 এবং তার যে করেসপন্ডিং টর্ক সেটা হলো স্টার্টিং টর্ক। এই রিজিয়নটা হলো আনস্টেবল। এখানে কোনো পয়েন্টে যদি মোটরকে অপারেট করানো হয় তাহলে ফাইনালি মোটরটা থেমে যাবে। এই জায়গাগুলো আমরা আগের দিন আলোচনা করেছি। এখন প্রশ্ন হলো যেটা, যে কোনো একটা মোটর, ধরো তার রোটরটা নিয়ে যদি আমি ফিজিক্যালি একটু ভাবার চেষ্টা করি, তাহলে দেখবে সেখানে দুটো টর্ক ক্রিয়াশীল। একটা হলো তার ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। ধরা যাক ইলেকট্রোম্যাগনেটিক টর্কের ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে সে মেশিনটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে চাইছে। আর এর বিরুদ্ধে একটা টর্ক আছে, যে টর্কটাকে আমরা নাম দিয়েছিলাম টি ফ্রিকশন। তোমরা এর আগে ভিডিও লেকচার 24 এই জায়গাটা তোমরা একটু খেয়াল করবে। লাস্টের দিকে আমি যেটা বলেছিলাম যে এই টিই এবং টি ফ্রিকশন, এই দুটো টর্কের কথা আমি তোমাদের বলেছিলাম। টি ফ্রিকশনটা বেসিক্যালি রোটরের যে বিয়ারিং ফ্রিকশন, সেই কারণে যে টর্কটা লস্ট হয় সেইটাকে আমরা ফ্রিকশনাল টর্ক বলে থাকি। তাহলে এই দুটো টর্ক কিন্তু একে অপরের অপোজিট টর্ক। এবং টি ফ্রিকশন বলতে আমি ওই 24 নম্বর ভিডিওতে যেটা বলতে চেয়েছিলাম সেটা কিন্তু কোনো লোড কন্ডিশনের টর্ক নয়। এটা আমি একটু ভালো করে ক্ল্যারিফাই করতে চাই। তোমাদের হয়তো এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু মিসকনসেপশন থেকে যেতে পারে। টি ফ্রিকশন বলতে আমরা মিন করছি যে মোটরটা একেবারে নো লোড কন্ডিশনে আছে, মোটরে আমি এই মুহূর্তে কোনো লোড অ্যাপ্লাই করিনি, সেই অবস্থাতে মেশিনের যে ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ নো লোড কন্ডিশনে একটা মেশিনে যে ফ্রিকশনাল ফোর্স থাকে সেইটাকে আমরা টি ফ্রিকশন বলছি। এরপরে যদি তুমি লোড অ্যাপ্লাই করো তাহলে সেটাকে তার সেই কারণেও কিন্তু একটা অপোজিং টর্ক তৈরি হবে, যেটাকে আমরা লোড টর্ক বলবো। তাহলে ফ্রিকশনাল টর্ক এবং লোড টর্ক এই দুটো কনসেপ্ট কিন্তু গুলিয়ে ফেলবে। লোড বলতে আমরা যেটা মিন করছিলাম আগের ভিডিওতে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো কোনো মেশিন পারফেক্টলি নো লোড কন্ডিশনে থাকতে পারে না, কারণ তার রোটরের একটা নিজস্ব ওয়েট আছে। সেই জন্য তুমি যদি বলো যে একটা ইন্ডাকশন মোটর একদম পারফেক্ট নো লোড কন্ডিশনে আছে, এটা অ্যাবসার্ড। যে কারণে কোনো ইন্ডাকশন মোটর কিন্তু তার সিনক্রোনাস স্পিডে পৌঁছতে পারে না। যদি পারফেক্ট নো লোড কন্ডিশনে থাকতো, রোটরের কোনো ওয়েটই না থাকতো, তাহলে ওটা সিনক্রোনাস স্পিড থিওরিটিক্যালি রিচ করতে পারতো। কিন্তু যেহেতু রোটরের নিজের একটা ওয়েট আছে, এই কারণে সেই ওয়েটটা তো তাকে ক্যারি করতে হয়, সেই ওয়েটটা তো তাকে ঘোরাতে হয়, যার ফলে তাকে কিন্তু একটা ফ্রিকশনাল টর্ক ওভারকাম করতে হয়। সেই ফ্রিকশনাল টর্কের সঙ্গে কিন্তু লোড টর্কের কোনো সম্পর্ক নেই। এই জায়গাটা তোমরা গুলিয়ে ফেলবে। লোড টর্ক হচ্ছে রোটরের উপর যদি আমি ওই আরো অ্যাডিশনাল ওয়েট চাপাই, সেইটাকে আমি লোড টর্ক বলতে চাইছি। সেটা কিন্তু একটা ডিফারেন্ট থিং। তাহলে টি ফ্রিকশন বলতে বোঝাচ্ছে যে রোটরের একেবারে নো লোড কন্ডিশনে রোটরের নিজের ওয়েটের কারণে যে টর্কটা অপোজিং টর্ক তৈরি হয়, সেইটা হচ্ছে ফ্রিকশনাল টর্ক। সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক টর্কের উল্টো দিকে কাজ করে, মানে রিভার্স ডিরেকশনে কাজ করে। তাহলে এই দুটো টর্ক হচ্ছে একেবারে একটা ইন্ডাকশন মোটরের নো লোড কন্ডিশনে অ্যাক্টিং দুটো টর্ক। তাহলে এই দুটো টর্কের মধ্যে কে বড়? যদি টিই বড় হয়, জেনারেলি এটাই বড় হয়, টিই যদি বড় হয় তাহলে এদের যে নেট টর্ক হবে সেটা হচ্ছে টিই মাইনাস টি ফ্রিকশন। আর যদি টি ফ্রিকশনটা বড় হয়, যদি আমি ধরে নিই থিওরিটিক্যালি টি ফ্রিকশন ইজ হায়ার দেন টিই, তাহলে নেট টর্কটা হবে টি ফ্রিকশন মাইনাস টি। এখন নেট টর্কটা যে আগে থাকবে, অর্থাৎ টিই মাইনাস টি ফ্রিকশন যদি হয়, অর্থাৎ টি ফ্রিকশন যদি বড় হয়, এই টিই যদি বড় হয়, তার মানে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো জেনারেলি মেশিনে যেটা হয়
নেট টর্ক হচ্ছে টিই মাইনাস টি ফ্রিকশন, অর্থাৎ সেখানে টিইটা টি ফ্রিকশনের থেকে বেশি। তাহলে এই নেট টর্কটা যেহেতু এটা আগে আছে, তার মানে বুঝতে পারছো যে এই নেট টর্কটা হচ্ছে পজিটিভ টর্ক, এবং সে মেশিনটাকে কোন দিকে ঘোরাতে চাইবে, টি ডিরেকশনে ঘোরাতে চাইবে। তার মানে এই দিকে তুমি এন আরটা পাবে। আর যদি টি ফ্রিকশনটা বড় হয় তাহলে সে উল্টো দিকে ঘোরাতে চাইবে। এই হচ্ছে মূল বিষয়। এখন আমি ধরে নিলাম যে টি ফ্রিকশনটা হচ্ছে মেশিনের একটা কনস্ট্যান্ট টর্ক, কারণ মেশিনের নিজের যে ওয়েটটা, নো লোড কন্ডিশনে মেশিনের যে ওয়েট সেটা তো ফিক্সড, সুতরাং তার কারণে যে টর্কটা লস্ট হবে সেই লস্ট টর্কটাও ফিক্সড হবে। আমি ধরে নিলাম সেটা একটা খুব লো একটা টর্ক টি ফ্রিকশন, এটা একটা কনস্ট্যান্ট টর্ক, এটাকে আমি বললাম টি ফ্রিকশন। তাহলে মেশিন একেবারে স্টার্টিং কন্ডিশনে যখন ধরো তুমি জাস্ট সুইচ অন করেছো, সেই অবস্থাতে টিএসটি যেটা স্টার্টিং টর্ক সেটা টি ফ্রিকশনের থেকে বেশি, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক টর্কের পরিমাণ টি ফ্রিকশনের থেকে বড়। তাহলে নেট টর্কটা পজিটিভ, এবং সেই মেশিনকে কিন্তু অ্যাক্সিলারেট করাতে চাইবে। যেহেতু টিএসটি ইজ গ্রেটার দ্যান টি ফ্রিকশন, দ্যাট ইজ হোয়াই মেশিন উইল টেন্ড টু অ্যাক্সিলারেট। এবং অ্যাক্সিলারেট মানেই তার কি হবে, তার স্পিডটা বাড়তে শুরু করবে। আর স্পিড বাড়া মানে এন আরটা তো এইদিকে বাড়ছে, এখানে হচ্ছে স্লিপটা 0, তার মানে এন আর ইকুয়াল টু এনএস, আর এখানে হচ্ছে স্লিপটা 1, মানে এন আর ইকুয়াল টু 0। তার মানে স্পিডটা বাড়ছে এইদিকে, স্লিপটা বাড়ছে এইদিকে। তাহলে যদি এখানে টিএসটি ইজ হায়ার দ্যান টি ফ্রিকশন হয় একদম ইনিশিয়ালি, তাহলে মেশিন অ্যাক্সিলারেট করবে, এবং কার ডিরেকশন অ্যাক্সিলারেট করবে, টি ডিরেকশন অ্যাক্সিলারেট করবে। এবং অ্যাক্সিলারেট করলে কি হবে, এই কার্ভ বরাবর উঠতে থাকবে, এটা হচ্ছে তার অপারেটিং ক্যারেক্টারিস্টিক। তার মানে এই কার্ভ বরাবর ও উঠতে থাকবে, উঠতে উঠতে ও কোথায় আসবে, একটা সময় ও কিন্তু টি ম্যাক্স রিচ করবে। তার মানে পার্টিকুলার একটা স্পিডে গিয়ে ও কিন্তু টি ম্যাক্স টর্কটা অ্যাটেন্ড করবে। তাহলে এখানে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে সমস্ত ইন্ডাকশন মোটরই কি তার রানিং কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক কোনো না কোনো সময় প্রডিউস করে, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, করে। সমস্ত ইন্ডাকশন মোটরই তার রানিং কন্ডিশনে কোনো একটা পার্টিকুলার টাইমে সে কিন্তু ম্যাক্সিমাম টর্ককে রিচ করে। কখন রিচ করে বুঝতেই পারছো, একেবারে মেশিনটা তুমি স্টার্ট করলে এই জায়গাতে কি ছিল, টিএসটিটা টি ফ্রিকশনের থেকে বেশি ছিল, যে কারণে মেশিনটা অ্যাক্সিলারেট করতে শুরু করলো। অ্যাক্সিলারেট করতে করতে সে এই কার্ভ ধরে উঠছে, উঠতে উঠতে তো একটা সময় সে টি ম্যাক্স রিচ করবে। যেই টি ম্যাক্স রিচ করবে, রিচ করার পরে কি হবে, এই জোনটাতে কি, এই জোনটাতে টি ম্যাক্স যখন পৌঁছে গেল, তখন এই জোনটাতে যে সম্পর্কটা সেটা হচ্ছে টি ভ্যারিজেস এস, আর এখানকার সম্পর্কটা হচ্ছে টি ভ্যারিজেস 1/s। তার মানে এখানে কি হচ্ছিল, স্পিডটা বাড়ছিল মানে স্লিপ কমছিল, আর স্লিপ যত কমছিল টর্ক তত বাড়ছিল, কারণ ব্যস্তানুপাতিক তো, টর্ক তত বাড়ছিল। কিন্তু যেই এই স্টেবল জোনে ঢুকে পড়বে তখন কি হবে, স্লিপ তো আরো কমছে, আর স্লিপ কমছে মানে এদের সম্পর্কটা তখন সমানুপাতিক, মানে এবার টর্ক কমতে শুরু করবে, তার মানে সে এবার নামতে শুরু করবে। তার মানে দেখো টর্ক আস্তে আস্তে কিন্তু কমছে, তার মানে স্টেবল রিজিয়নে যেই ঢুকে পড়েছে সঙ্গে সঙ্গে টর্ক কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে। নামতে নামতে কোথায় শেষ হবে, যতক্ষণ পর্যন্ত মেশিনটা ইলেকট্রোম্যাগনেটিক টর্কের পরিমাণ এই ফ্রিকশনাল টর্কের থেকে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত মেশিনটা কিন্তু অ্যাক্সিলারেট করবে। আর যত অ্যাক্সিলারেট করবে ততই কিন্তু স্লিপ কমে যাবে, এবং এই স্লিপ তত বেড়ে যাবে। না, এই জায়গাটা দেখো, আমি আরেকবার রিপিট করি। এখানে দেখো ম্যাক্সিমাম টর্কে পৌঁছানোর পর, ম্যাক্সিমাম টর্ক যখন পৌঁছে গেল, তখন কি হলো, মেশিনের ইলেকট্রোম্যাগনেটিক টর্ক কিন্তু হাইয়েস্ট। এরপরে স্টেবল রিজিয়নে যখন ঢুকলো, স্টেবল রিজিয়নের টর্কটা ফ্রিকশনাল টর্কের থেকে কিন্তু এখনো বেশি আছে, ফ্রিকশনাল টর্কটা এই জায়গায় আছে, ইলেকট্রোম্যাগনেটিক টর্কের পরিমাণ কিন্তু ফ্রিকশনাল টর্কের থেকে বেশি আছে। যতক্ষণ এটা বেশি থাকবে ততক্ষণ মেশিন অ্যাক্সিলারেট করবে। অ্যাক্সিলারেট করা মানে হচ্ছে এনআর বাড়ছে, আর এনআর যত বাড়ছে স্লিপ তত কমছে, আর স্লিপ যত কমছে এখানে সম্পর্কটা সমানুপাতিক, তার মানে টর্ক কমছে, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক কমছে। এই কমতে কমতে শেষ কোথায় সেটা আমি আসতে চাইছি। এটা শেষ তখনই হবে যখন এই অ্যাক্সিলারেশনটা বন্ধ হয়ে যাবে। কখন অ্যাক্সিলারেশন বন্ধ হবে, যখন টিইটা টি ফ্রিকশনের সঙ্গে সমান হবে। তার মানে এইরকম একটা পয়েন্টে, এই পয়েন্টে যখন এসে ও রিচ করে যাবে, তখন টিইটা টি ফ্রিকশনের সঙ্গে সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে মানে এই পার্টিকুলার এই স্পিডে এসে ও থেমে যাবে। এই স্পিডে থেমে যাবে বলতে আর কিন্তু টর্কটা রিডিউস হবে না, ওই স্পিডটা হচ্ছে ওর ফাইনাল স্পিড। তার মানে এই স্পিডটাকে আমরা বলছি এন ফাইনাল। তাহলে সেটা নিশ্চয়ই সিনক্রোনাস স্পিডের থেকে কম, বুঝতেই পারছো, সিনক্রোনাস স্পিডেও রিচ করতে পারেনি। তাহলে কি করলেও সিনক্রোনাস স্পিডটা রিচ করতো, যদি টি ফ্রিকশনটা 0 হতো, তাহলে একমাত্র সিনক্রোনাস স্পিড রিচ করতে পারতো। তাহলে এই যে ফাইনাল স্পিডটাতেও পৌঁছে গেল, মানে 1500 আরপিএম যদি সিনক্রোনাস স্পিড হয়, তাহলে তো 1480 বা এরকম একটা জায়গাতে এসে থেমে গেল।
এরপর যদি তুমি মেশিনে লোড চাপাও তাহলে কি হবে? ধরো তুমি মেশিনে একটা শার্টের লোড তুমি দিলে, যেটাকে আমি বলছি টি লোড, তার মানে লোড টর্ক। যে মেশিনে তুমি লোড চাপালে, এতক্ষণ পর্যন্ত মেশিনটা কিন্তু নো লোডে ছিল, তখন শুধুমাত্র ফ্রিকশনাল টর্কটা কাজ করছিল। যেই তুমি লোড চাপালে, এই লোডটা তো বাড়তি একটা টর্ককে কনজিউম করার চেষ্টা করবে। লোড মানেই সে কিছু টর্ককে কনজিউম করার চেষ্টা করবে, তার মানে এটাও একটা অপোজিং টর্ক। তার মানে অ্যানাদার অপোজিং টর্ক উইল কাম হিয়ার, টি লোড। এই জিনিসটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু আমি 24 নম্বর ভিডিওতে তোমাদের বলিনি, কেননা তখন লোড টর্ক সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া ছিল না, শুধু আমি ফ্রিকশনাল টর্কের কথা বলেছিলাম। তাহলে ফ্রিকশনাল টর্কটা কতক্ষণ কাজ করছে? যতক্ষণ পর্যন্ত মেশিনটা শুধুমাত্র নো লোড কন্ডিশনে আছে, কোনো লোড তুমি দাও না। এবার যেই লোড চাপালে তখন কি ফ্রিকশনাল টর্কটা চলে গেল? না, তা যায়নি। কিন্তু ফ্রিকশনাল টর্ক অ্যাজ ইট ইজ আগে যেমন ছিল সেরকমই আছে। ইন অ্যাডিশন টু দ্যাট অ্যানাদার অপোজিং টর্ক উইল কাম, দ্যাট ইজ লোড টর্ক। তাহলে যেই লোড টর্কটা তুমি চাপালে, সঙ্গে সঙ্গে দেখো মেশিন কি করবে। তুমি তো লোড টর্কটা মানে চাপানো মানে কি, এটা তো হঠাৎ করে দিতে পারো। তার মানে এটা একটা স্টেপ জাম্প বলতে পারো, যে মেশিনটা নো লোডে ছিল, হঠাৎ করে তুমি একটা লোড দিয়ে দিয়েছো, তার মানে দ্যাট ইজ আ স্টেপ জাম্প। কিন্তু মেশিনের স্পিড তো আর এরকম ভাবে দুম করে চেঞ্জ হয়ে যাবে না ইনস্ট্যান্টেনিয়াসলি। মেশিনের স্লিপ কিন্তু এরকম দুম করে পাল্টাতে পারে না, কারণ মেশিনের একটা ইনার্সিয়া আছে। স্লিপ যদি চেঞ্জ হয় বা স্পিড চেঞ্জ হয়, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে হবে। তার মানে লক্ষ্য করো, মেশিনের ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা ছিল কোথায়? এইখানে ছিল। এখন যেই তুমি লোড চাপিয়ে দিলে, সঙ্গে সঙ্গে মেশিনের অপোজিং টর্কটা বেড়ে গেল। অপোজিং টর্ক যদি বেড়ে যায়, তার ইলেকট্রোম্যাগনেটিক টর্কের তুলনায় অপোজিং টর্ক যদি বেশি হয়, তাহলে মেশিন এবার কি করবে? ডিসিলারেট করতে শুরু করবে। অ্যাক্সিলারেশনের বদলে ডিসিলারেট করতে শুরু করবে, মানে মেশিনের স্পিড ফল করতে থাকবে। যেই ডিসিলারেট করতে শুরু করবে, তার মানে এনআরটা কমছে। এনআর কমছে মানে স্লিপ বাড়ছে, আর স্লিপ বাড়ছে মানে ইলেকট্রোম্যাগনেটিক টর্কও কিন্তু বাড়ছে। তার মানে মেশিনটা এবার আস্তে আস্তে এই দিকে উঠতে শুরু করবে। তার মানে বুঝতে পারছো তো, মেশিনের স্পিডটা এখানে ছিল, হঠাৎ সে এই কার্ভ ধরে উঠতে শুরু করবে। এটা কিন্তু এখান থেকে দুম করে লাফিয়ে এখানে চলে যাবে, এটা ধীরে ধীরে উঠবে, কারণ একটা ইনার্সিয়ার ব্যাপার আছে, যার ফলে স্পিডটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি পাল্টাতে পারে না, যার ফলে আস্তে 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 ওর স্পিডটা ফল করতে শুরু করবে। যে স্পিড ফল করে মানে মেশিনটা এইদিকে উঠতে শুরু করবে। এবার যখন এই পয়েন্টে পৌঁছলো, তখন কিন্তু দেখো লোড টর্কের সঙ্গে সমান হয়ে গেল। কিন্তু মেশিনের ইনার্সিয়ার কারণে ও কিন্তু এই পয়েন্টে এসে থেমে যেতে পারবে না, ও কিন্তু আরেকটু চলে যাবে। যেই এখানে চলে গেল, এখানে চলে গেলে কি দেখতে পাবে? এখানে দেখো ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা লোড টর্কের থেকে বেশি। তার মানে ও কি করবে? আবার অ্যাক্সিলারেট করতে শুরু করবে। যেই অ্যাক্সিলারেট করবে, সঙ্গে সঙ্গে আবার নামতে শুরু করবে। তার মানে এই জায়গাকে কেন্দ্র করে ও নিজের ইনার্সিয়ার জন্য একটু কিন্তু অসিলেট করবে। তার মানে এইটা তার ফাইনাল পয়েন্ট। এই ফাইনাল পয়েন্টটাকে ঘিরে এসে একবার উপর দিকে চলে যাবে। যেই উপরে চলে গেল, সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেট করতে শুরু করলো, আবার নামতে শুরু করলো। নেমে আবার এখানে যখন এলো, তখন কি হলো? আবার লোড টর্কটা বেশি, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক কম। তার মানে আবার ডিসিলারেট করবে, তারপর আবার উঠতে শুরু করবে। এইভাবে দুবার তিনবার অসিলেট করার পরে ফাইনালি এসে ও এখানে রেস্ট করে গেল। তার মানে বুঝতে পারছো তো কিভাবে চেঞ্জটা হচ্ছে? তার মানে এখানে যখন ছিল নো লোডে ছিল, নো লোডে একটা পার্টিকুলার স্পিডে ঘুরছিল। এইবার যেই তুমি মেশিনে লোড চাপালে, তখন কি হলো? এই অপোজিং টর্কটা বেড়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক টর্কের তুলনায়। তার মানে মেশিন ডিসিলারেট করতে শুরু করলো। ডিসিলারেট করলে মেশিনের আস্তে আস্তে এইদিকে উঠবে। এইদিকে ওঠা মানে কি হচ্ছে? টর্কটা বাড়ছে। টর্ক বাড়তে বাড়তে তুমি ভাবলে যে এখানে এসেও থেমে যাবে, তা যাবে না। কিন্তু ও নিজের ইনার্সিয়ার কারণে আরো একটু বেশি উঠে যাবে। উঠে গিয়ে যেই এখানে উঠবে, সে দেখতে পাবে কি যে এখানে তো ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা বেশি লোড টর্কের থেকে। তার মানে আবার অ্যাক্সিলারেশন শুরু হবে। অ্যাক্সিলারেশন শুরু হলে আবার ও নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নেমে যেই এখানে এলো, এখানে আসার পর কি দেখবে যে না, লোড টর্কটা বেশি ইলেকট্রোম্যাগনেটিক টর্কের তুলনায়, তখন আবার ডিসেলারেট করবে। তার মানে এই জায়গাকে ঘিরেও কিছুটা অসিলেট করবে। এই অসিলেশনটা আস্তে 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 এরকম কাঁপতে কাঁপতে ফাইনালি এসে একটা জায়গায় রেস্ট করে যাবে। দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তার মানে এইখানে এসে লোড টর্ক এবং ইলেকট্রোম্যাগনেটিক টর্ক এই দুটো সমান হয়ে যাবে। তার মানে মেশিনের এখনকার স্পিড হচ্ছে এইটা। তার মানে এই পার্টিকুলার লোডের জন্য মেশিনের স্পিডটা দাঁড়াবে এখানে। তার মানে কি? স্পিডটা কমে গেল, স্লিপটা বেড়ে গেল। এইভাবে যত তুমি একটু একটু করে লোড চাপাবে, তত দেখবে মেশিনের স্পিড কিন্তু ফল করছে, মানে এটা সাইডে সরে সরে যাচ্ছে। এরকম যেতে যেতে তুমি কত দূর যেতে পারো? যত তুমি যাবে এরকম যেতে যেতে ম্যাক্সিমাম টর্কে পৌঁছে যেতে পারো, তখন তুমি এইখানে এসে পৌঁছবে। এবার ম্যাক্সিমাম টর্কের থেকেও যদি তুমি উঁচুতে উঠে পড়ো, আরো বেশি লোড দাও, তখন কি হবে? তখন তো মানে এটা লোড টর্ক, কিন্তু দেখো এই টোটাল কার্ভটা ইলেকট্রোম্যাগনেটিক টর্কের কার্ভ। এই ইলেকট্রোম্যাগনেটিক টর্কের সব পয়েন্টই তো ওই লোড টর্কের নিচে। তার মানে কখনোই কিন্তু ওই লোড টর্কের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক সমান হবে না।
তার মানে কি অপোজিং টর্ক ইজ অলওয়েজ হায়ার, তার মানে মেশিন ডিসেলারেট করতে করতে আস্তে আস্তে এসে থেমে যাবে। তার মানে যেই তুমি ম্যাক্সিমাম টর্কটা ছাড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে তো সে আনস্টেবল রিজিয়নে চলে এলো, এবং আনস্টেবল রিজিয়নের সমস্ত পয়েন্ট এই লোড টর্কে নিচ্ছে। তার মানে মেশিন কিন্তু কখনোই অ্যাক্সিলারেট করবে না, সবসময় ডিসেলারেট করবে, এবং করতে করতে ফাইনালি এসে মেশিন থেমে যাবে। তাহলে এই পুরো জায়গাটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুব ভাইটাল। মানে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক এবং লোড টর্ক এদের যে পারস্পরিক ব্যালেন্স, এই জায়গাটা বুঝতে পারলে তবেই তুমি ভেতরের অপারেশনটা খুব সুন্দর বুঝতে পারবে। আর একটা বিষয় এখানে বলার আছে, যেটা যে আমরা যে ফুল লোড টর্কটাকে সিলেক্ট করি সেটা কোথায় করব? আমরা কি এখানে করব নাকি টিম্যাক্স এর কাছাকাছি জায়গায় করব? মেশিন তো এই জায়গার পুরো জায়গাটাতেই সে যে কোনো টর্ক তৈরি করতে পারে। এটা হচ্ছে মেশিনের অপারেটিং রিজিয়ন। তার মানে এখানেও এই টর্কটাও মেশিন তৈরি করতে পারে, এই টর্কটাও মেশিন করতে পারে, এই টর্কটাও করতে পারে, যে কোনো জায়গাতেই মেশিন টর্ক তৈরি করতে পারে। তাহলে আমরা কি এর কাছ থেকে ম্যাক্সিমাম টর্কের কাছাকাছি কোনো একটা টর্ককে আমরা ফুল লোড বলে চুজ করব? এটা করা যেতেই পারে, যে কেউ যদি মনে করে করবো সে করতেই পারে। কিন্তু প্রবলেম যেটা হবে যে মেশিনে কিন্তু একটু ডিস্টারবেন্স থাকে অনেক সময়, যে ভোল্টেজের ফ্লাকচুয়েশন থাকে, কখনো ভোল্টেজ বেড়ে যায়। এইসব কারণে মেশিনের যে অপারেটিং পয়েন্ট সেটা কিন্তু শিফট করে যেতে পারে। ধরো এখানে তুমি অপারেটিং পয়েন্টটাকে চুজ করেছো, মানে দ্যাট ইজ দ্য ফুল লোড টর্ক। মেশিনে একটু ডিস্টারবেন্স এলো, কোনো ভোল্টেজের ফ্লাকচুয়েশন হলো, অপারেটিং পয়েন্টটা শিফট করে এখানে চলে গেল। এখানে চলে যাওয়ার অর্থ হচ্ছে যদি এটা কোনো কারণে ক্রস করে যায় তাহলে কিন্তু মেশিন থেমে যাবে। তার মানে দ্যাট ইজ দ্য আনস্টেবল রিজিয়ন। মোটামুটি ভাবে টোটাল রিজিয়নটাকে যদি আমি 100% ধরি তাহলে অপারেটিং রিজিয়নটা অনলি 10%, আর আনস্টেবল রিজিয়নটা হচ্ছে 90%। তার মানে মেশিনের হাই টেন্ডেন্সি হচ্ছে অপারেটিং রিজিয়নটাকে আনস্টেবল রিজিয়নে নিয়ে গিয়ে ফেলা। তার মানে তুমি অপারেটিং পয়েন্টটাকে যদি ক্লোজ টু দ্য টিম্যাক্স রাখো, তাহলে যে কোনো ডিস্টারবেন্সের কারণে যে কোনো সময় অপারেটিং পয়েন্ট শিফট করে কিন্তু আনস্টেবল জোনে ঢুকে পড়তে পারে, সেক্ষেত্রে মেশিন কিন্তু থেমে যায়। এই একটা রিস্ক কিন্তু থেকে যায়। এই কারণে আমরা কখনোই টিম্যাক্সটাকে, যদিও এখানে তৈরি করতে পারি, এই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক আমরা এখানে তৈরি করতে পারি, কিন্তু সেই জায়গাতে আমরা ফুল লোড টর্কটাকে সিলেক্ট করি না। আমরা মোটামুটি ভাবে এই টোটাল যে কার্ভটা আছে স্ট্রেট লাইন, এর মাঝামাঝি কোনো একটা জায়গায় বা তার থেকে একটু উঁচুতে আমরা অপারেটিং টর্কটাকে সিলেক্ট করি। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে মোটামুটি ফুল লোড টর্কের যে ভ্যালু সেটা হচ্ছে মানে টিম্যাক্স এর থেকে 1.5 টাইমস লেস। তার মানে টিম্যাক্সটা বেশি, তাকে যদি 1.5 দিয়ে ভাগ করা হয় তাহলে ফুল লোড টর্ক পাওয়া যাবে। এটা 1.5 না হয়ে এটা 1.8 কিংবা 2ও হতে পারে। তার মানে তুমি যদি বলো যে টি ফুল লোড ইকুয়াল টু 0.5 টিম্যাক্স, মানে এই জোনটার মোটামুটি মাঝখানে টি ফুল লোডটা আছে, তাতেও হতে পারে। এরকমই জেনারেলি সিলেক্ট করা হয়। তার মানে এই যে কনস্ট্যান্টটা এটা 1.5 থেকে 2 এর মধ্যে ভ্যারি করতে পারে। বিভিন্ন মোটরের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হয়। 2 থাকা মানে হচ্ছে যে এটা একদম মাঝে আছে, যদি তার থেকে কম থাকে তার মানে একটু উপরে আছে। এখন কেউ যদি বলে আমি কোনো রিস্ক নেবো না, আমি এইখানে করবো, এটা কিন্তু সে ভুল বলছে। এটা যদি এইখানে সে ফুল লোড টর্কটাকে চুজ করে, তার মানে মেশিনের যে কার্যকারিতা সেটাকে সে ইউটিলাইজ করছে। মেশিন এতখানি টর্ক তৈরি করতে পারে, তুমি সেটা না করে তাকে এইটুকু টর্ক তৈরি করাচ্ছ, তার মানে মেশিনের যে ক্ষমতা সেটাকে তুমি ইউটিলাইজ করছো। এটা কিন্তু এক ধরনের ওয়েস্টেজ, এটা ঠিক হবে। সেই জন্য আমরা অপারেটিং পয়েন্টটাকে টিম্যাক্স এর কাছাকাছিও করবো না, আবার একেবারে এইখানেও করবো না, মাঝামাঝি কোনো একটা জায়গায় বা তার থেকে একটু উপরে করার চেষ্টা করবো। তাহলে এই জায়গাটা বুঝেছো? এখানে একটা পয়েন্ট ছেলেরা প্রশ্ন করে যে অপারেটিং পয়েন্টটা তো এই যে কার্ভটা, এই কার্ভটা এখানেও কাট করছে এখানেও কাট করছে, তো অপারেটিং পয়েন্টটা তো দুটো জায়গাতেই হতে পারে, তো কোন পয়েন্টটা আমি নেবো? উত্তরটা হচ্ছে যে এই পয়েন্টটা আমি নেবো না, কারণ এই পয়েন্টে আসার মানে হচ্ছে যে ও আনস্টেবল রিজিয়নে ঢুকে পড়েছে এবং সেক্ষেত্রে মেশিনের টেন্ডেন্সি হবে থেমে যাওয়া। সেই জন্য আমরা এই পয়েন্টটাকে চুজ করবো। সেই জন্য মেশিন একটা পার্টিকুলার অপারেটিং পয়েন্টে যখন থাকবে তখন সেটাকে স্টেবল রিজিয়নে থাকতে হবে। যদিও এটাকে বাড়িয়ে দিলে এটা এখানে কাট করবে, কিন্তু আমরা ওই পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবো না। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো? এই পুরো জিনিসটা যদি মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু এর অপারেশনের জায়গাটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমি আশা করি তোমরা এই জায়গাটা ভালো করে করে আসবে। যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করবে। এরপরে আমরা আজকের ক্লাসে এই পাওয়ার ফ্লো ডায়াগ্রাম যেটা আমরা পড়েছিলাম সেই জায়গাতে কিছু তোমাদের আমি একটু থিওরি পড়াবো, যাতে এর উপর বেস করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা করতে পারি। পাওয়ার ফ্লো ডায়াগ্রামে আমি তোমাদের পড়িয়েছিলাম, তাও জাস্ট থিওরিটা আমি আর একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদের, কারণ এর উপর বেস করে আমাদের কিছু অঙ্ক করতে হবে। পাওয়ার ফ্লো ডায়াগ্রামে তোমাদের বলেছিলাম যে স্টেটরে যে ইনপুট পাওয়ারটা দেওয়া হয় সেটা P1,
এই পাওয়ারটা কিন্তু আমরা পার ফেজেও ধরতে পারি আবার 3 ফেজেও ধরতে পারি। যদি পার ফেজ পাওয়ার ধরে ক্যালকুলেট করি তাহলে টর্ক যেটা বেরোবে সেটা পার ফেজ টর্ক বেরোবে, আর যদি পাওয়ারটাকে তুমি 3 ফেজ পাওয়ার ধরে ক্যালকুলেট করো তাহলে 3 ফেজ টর্ক বেরোবে আলটিমেটলি। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যদি পার ফেজই ধরি প্রথমে ধরো, তাহলে এটা হচ্ছে রোটর মানে স্টেটরের ইনপুট। এবার স্টেটরের ইনপুট পাওয়ার যেটা দিলে তুমি সেখান থেকে কিছুটা স্টেটর লস হয়ে বেরিয়ে গেল। স্টেটরে কি লস? স্টেটরে দুটো লস আছে, একটা কোর লস আর একটা হচ্ছে স্টেটর কপার লস। এই দুটো লস বেরিয়ে যাওয়ার পর যে পাওয়ারটা পড়ে থাকবে সেই পাওয়ারটাকে তুমি বলছো রোটর ইনপুট পাওয়ার পার ফেজ P2। এটাকে তুমি এয়ার গ্যাপ পাওয়ারও বলতে পারো, কারণ এটা তো রোটর স্টেটর আর রোটরের মাঝে তো এয়ার গ্যাপ আছে। তাহলে এয়ার গ্যাপে যে পাওয়ারটা পাচ্ছ তুমি সেটা P2, দ্যাট ইজ দ্য রোটর ইনপুট পাওয়ার পার ফেজ অথবা এয়ার গ্যাপ পাওয়ার পার ফেজ। সেটা রোটরে ঢুকলো। এবার রোটরে ঢোকার পর সেখান থেকে আবার রোটর কপার লস আকারে কিছুটা লস বেরিয়ে যাবে। রোটরে কোর লস হয় না আমি বলেছিলাম তোমাদের, মানে হয় অ্যাকচুয়ালি কিন্তু নেগলিজিবল, ফ্রিকোয়েন্সি কম থাকার জন্য। তাহলে মূলত রোটর কপার লস হয় এবং এখান থেকে আরেকটা পাওয়ার তৈরি হয় যেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ পার ফেজ। মানে প্রত্যেকটা আমরা পার ফেজ কোয়ান্টিটি ধরছি প্রথম। তাহলে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ বাই দ্য রোটর পার ফেজ। এবং সেখানে এটা ধরো স্যাট, আলটিমেটলি এখানে আবার একটা পাওয়ার বেরিয়ে যাবে, দ্যাট ইজ ফ্রিকশনাল লসেস, যেটাকে আমরা অনেক সময় মেকানিক্যাল লস বলে থাকি, ফ্রিকশনাল লসেস। এখানে আমরা স্ট্রে লসটাকে কনসিডার করছি না, যেহেতু ওটা একটু কম লস হয় সেই জন্য ওটাকে আমরা একটু কনসিডারেশনে আনছি না। তাহলে পিএম থেকে কিছুটা লস আকারে বেরিয়ে যাওয়ার পর যে পাওয়ারটা পড়ে থাকবে দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার বা স্যাট পাওয়ার যদি বলো। এই পাওয়ারটা আলটিমেট হচ্ছে মেশিনের আউটপুট, আর এই পাওয়ারটা হচ্ছে মেশিনের ইনপুট। তাহলে এই আউটপুট বা ইনপুট করলে তুমি এফিসিয়েন্সি পাবে মেশিনে। এই হচ্ছে মূলত পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। এর উপর বেস করে আমরা কিছু ক্যালকুলেশন তোমাদের দেখিয়েছিলাম, সেই জায়গাটা আমি আরেকটু রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে রোটরের ইনপুট পাওয়ার P2, রোটর ইনপুট পাওয়ার পার ফেজ, এটাকে তুমি কি লিখতে পারো? E2 I2 cos থিটা। E2 হচ্ছে রোটর ইনডিউসড ভোল্টেজ পার ফেজ, I2 হচ্ছে রোটরের কারেন্ট, আর cos থিটা হচ্ছে রোটর পাওয়ার ফ্যাক্টর। এখন E2 into I2 cos থিটা দুটো কি লেখা যায়? cos থিটা দুটো লিখতে পারো R2 বাই রুট ওভার R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার, এটা লিখতে পারো। এখন এটাকে যদি উপর নিচে তুমি S দিয়ে ভাগ করো তাহলে এটা হচ্ছে R2 বাই S, আর নিচে হলো R2 বাই S এর হোল স্কয়ার প্লাস X2 স্কয়ার সমান E2 বাই R2 বাই S এর হোল স্কয়ার প্লাস X2 স্কয়ার ইন্টু I2 ইন্টু R2 বাই S। তোমাদের নিশ্চয়ই ইকুইভ্যালেন্ট সার্কিটটা মনে আছে। ইকুইভ্যালেন্ট সার্কিট কি ছিল? সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট সার্কিট। সেখানে ছিল E2 হচ্ছে পার ফেজ ভোল্টেজ অফ দ্য রোটর, এটা ছিল X2 রোটর রিঅ্যাক্ট্যান্স, আর এটা হলো রোটর রেজিস্ট্যান্স পার ফেজ। এবং এখানে যে কারেন্টটা ফ্লো করছিল সেটা হচ্ছে I2। তাহলে I2 সমান কত? I2 সমান হচ্ছে E2 বাই R2 বাই S এর হোল স্কয়ার প্লাস X2 স্কয়ার। এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে তুমি লিখতে পারো। তার মানে এই যে জায়গাটা তুমি পেয়েছো এই জায়গাটাই তো অ্যাকচুয়ালি I2। তার মানে I2 ইনটু R2 বাই S, তার মানে I2 স্কয়ার R2 বাই S, দ্যাট ইজ P2। আলটিমেটলি এই ইকুয়েশনটা যেটা পেলাম সেটা P2 এর ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই ইকুয়েশন গুলো কিন্তু তোমাদের চটপট ডেরিভেশন করতে পারতে হবে। তার মানে ফাইনালি যেটা পেলাম আমরা যে P2 হচ্ছে রোটর ইনপুট পাওয়ার পার ফেজ, এটা হলো I2 স্কয়ার R2 বাই S। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। তার মানে I2 স্কয়ার R2 টা কি? I2 স্কয়ার R2 টা তো রোটর কপার লস পার ফেজ,
কপার লস পার ফেজ, তার মানে আমরা লিখতে পারি যে দ্যাটস ইকুয়াল টু SP2। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। দিস ইজ ভেরি ভেরি ভাইটাল। এটা তোমাদের আমি আগে ডিরাইভ করে দেখিয়েছিলাম। এখন এখানে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, যেটা যে P2 সমান I2 স্কয়ার, ধরো এরকম I2 স্কয়ার R2 বাই S। এখন এখানে আমি I2 স্কয়ার R2 এইটা আমি যোগ করছি একবার, আর একবার বিয়োগ করছি। তার মানে I2 স্কয়ার R2 এখানে যদি কমন নিই তাহলে এটা কি লিখতে পারি 1 মাইনাস S বাই S। তার মানে টোটাল যে রোটরের ইনপুট পাওয়ার তার দুটো পার্ট পেলাম আমরা, এইটা একটা পার্ট আর এই টোটালটা একটা পার্ট। পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে লক্ষ্য করলে দেখতে পাবে যে রোটরে যে পাওয়ারটা ঢুকছে সেটা দুটো পার্ট, একটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ করতে চলে যাচ্ছে একটা পাওয়ার, আর কিছুটা রোটর কপার লস আকারে বেরিয়ে যাচ্ছে। তার মানে এই যে পাওয়ারটা রোটর ইনপুট পার ফেজ, এই পাওয়ারটার দুটো পার্ট, একটা হচ্ছে রোটর কপার লস পার ফেজ, আর এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড পার ফেজ। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ দ্য PM। এইটা হচ্ছে রোটর কপার লস আর এটা হচ্ছে PM। তার মানে PM সমান কত, PM সমান হচ্ছে I2 স্কয়ার R2 বাই S ইনটু 1 মাইনাস S। তার মানে রোটর কপার লস এটা, তার মানে দ্যাট ইজ রোটর কপার লস ইনটু 1 মাইনাস S বাই S। তাহলে এখান থেকে তুমি একটা সম্পর্ক পাচ্ছ এরকম যে রোটর কপার লস ইকুয়াল টু S বাই 1 মাইনাস S ইনটু PM। এটা একটা রিলেশন পেলে, এটা 3 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, এখানে দেখো এটা তো অ্যাকচুয়ালি P2 এর ইকুয়েশন ছিল। তাহলে P2 এর ইকুয়েশনটা আমরা কি পাচ্ছি, এটা ছিল রোটর কপার লস প্লাস এখানে I2 স্কয়ার R2 বাই S ইনটু 1 মাইনাস S এরকম ছিল। আর এই পার্টটাই তো P2, এটা তো তুমি আগে ডিরাইভ করেছো। 1 নম্বর ইকুয়েশনটা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে দ্যাট ইজ রোটর কপার লস প্লাস P2 ইনটু 1 মাইনাস S। তার মানে এটাকে তুমি PM বলছো, মেকানিক্যাল পাওয়ার। তার মানে আরো একটা ইকুয়েশন পেলে, PM সমান হচ্ছে 1 মাইনাস S ইনটু P2। এটা 4 নম্বর ইকুয়েশন। এই প্রত্যেকটা ইকুয়েশন আমার অঙ্কের জন্য দরকার হয়। এই ইকুয়েশন গুলো তোমরা খাতায় আমি যেরকম ভাবে করে দিচ্ছি এরকম নিজেরা একবার ডিরাইভ করে নেবে, তাহলে আইডিয়াটা পরিষ্কার হবে। এখন এই যে ধরো রোটরে এখানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হচ্ছে এবং রোটরটা ওমেগা আর স্পিডে ঘুরছে। তার মানে এখানে টর্ক যদি পাই, টর্ক ইলেকট্রোম্যাগনেটিক টর্ক পার ফেজ, এটাকে অনেক সময় বলা হয় গ্রস টর্ক। গ্রস টর্ক কেন বলা হয়, কারণ এর পরেও কিন্তু আরো একটা পাওয়ার বেরিয়ে যাবে ফ্রিকশনাল টর্ক হিসেবে, মানে ফ্রিকশনাল পাওয়ার বেরিয়ে যাবে, যার ফলে আলটিমেটলি তুমি স্যাক পাওয়ার যেটা পাবে সেটা কিন্তু এই পাওয়ার থেকে ওই ফ্রিকশনাল পাওয়ারটা বাদ দিয়ে তবে স্যাক পাওয়ার পাবে। তার মানে তুমি সেইটাকে নেট বলতে পারো। আলটিমেটলি যেটা পাবে সেটা হচ্ছে নেট পাওয়ার, এবং সেখান থেকে যে টর্কটা তৈরি হবে সেটা হচ্ছে নেট টর্ক। কিন্তু এইখানে তুমি নেট টর্কটা পাবে না, কারণ এর পরেও তো পাওয়ারটা বাদ যাচ্ছে, যার ফলে এটাকে তুমি গ্রস টর্ক বলতে পারো। তাহলে সেই গ্রস টর্কটার ভ্যালু কত হবে, সেটা হচ্ছে PM বাই ওমেগা। মানে পাওয়ারকে ওমেগা আর দিয়ে ভাগ করলে টর্ক পাওয়া যায়। এই জায়গাটা জানো তোমরা, এই ফর্মুলাটা।
তার মানে এই যে টর্কটা পেলে এটা পার ফেজ টর্ক, তাহলে এই পাওয়ারটা হচ্ছে পার ফেজ পাওয়ার, পার ফেজ পাওয়ার। তার মানে তোমরা যদি এই পাওয়ারটাকে 3 ফেজ পাওয়ার নাও তাহলে টর্কটাও 3 ফেজে বেরোবে, এই হচ্ছে মূল ব্যাপার। এখন এখানে এই Pm মানে হচ্ছে 1 - s * P2, এই যে একটু আগে বার করলেন, আর ওমেগা আর মানে হচ্ছে 1 - s * ওমেগা s। তার মানে আলটিমেটলি এটা আরো একটা ইকুয়েশন তুমি পেলে, P2/ωs। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক পার ফেজ, এটাকে তুমি এই ফরম্যাটেও লিখতে পারো। এটাকে ধরো তুমি লিখলে এই ইকুয়েশনটা যদি লেখো তুমি 5 নম্বর ইকুয়েশন, আর এটা তুমি লেখো 6 নম্বর ইকুয়েশন, তার মানে দ্যাট ইজ 6 নম্বর। এই ইকুয়েশনটাও খুব গুরুত্বপূর্ণ। এখানেও তুমি মনে রাখবে এই যে টর্কটা যদি তুমি পার ফেজে বার করো তাহলে এই পাওয়ারটাও কিন্তু পার ফেজ পাওয়ার নিতে হবে, আর যদি এটা 3 ফেজ পাওয়ার নাও তাহলে এটাও কিন্তু 3 ফেজ টর্ক বেরোবে। এই হচ্ছে মূল বিষয়। তাহলে এই ডেরিভেশন গুলোর উপর বেস করে আমরা একটা অঙ্ক করতে পারি। তো আর সিমিলারলি এইরকম আর একটা ইকুয়েশন পাওয়া যাবে, সেটা হচ্ছে যে তুমি যদি ওই Pm যেটা মেকানিক্যাল পাওয়ার, সেখান থেকে তুমি এই ফ্রিকশনাল পাওয়ারটা বাদ দিয়ে দাও। এটা জেনারেলি অঙ্কতে দেওয়া থাকে, ফ্রিকশনাল পাওয়ারটা যদি বাদ দিয়ে দাও, মানে এটা পার ফেজই ধরো, এটা যদি পার ফেজ পাওয়ার হয়, সেখান থেকে যদি ফ্রিকশনাল পাওয়ার পার ফেজটা বাদ দাও তাহলে তুমি আউটপুট পাওয়ার পার ফেজ পাবে। এবং সেই আউটপুট পাওয়ারকে তুমি যদি ওমেগা আর দিয়ে ভাগ করো, কারণ রোটরটা যে স্পিডে ঘুরছে, এটা যদি রোটর হয় তাহলে তো শ্যাফট তো সেই একই স্পিডে ঘুরবে। তার মানে এর স্পিডও যা এর স্পিডও তা, এর স্পিড যদি ওমেগা আর হয় এর স্পিড ওমেগা আর। তার মানে পি আউটকে যদি ওমেগা আর দিয়ে ভাগ করো তাহলে তুমি শ্যাফট টর্ক পাবে, শ্যাফট টর্ক পার ফেজ টর্ক। তার মানে এই হচ্ছে তোমার টোটাল বিষয়। তার মানে এই আউটপুট পাওয়ারটা যদি 3 ফেজ পাওয়ার হয় তাহলে এখানে টর্কটাও 3 ফেজ হবে, আর যদি পার ফেজে বার করো তাহলে পার ফেজ হবে। এটা হচ্ছে 7 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে 1 থেকে 7 অবধি যে ইকুয়েশন গুলো আমি তোমাদের ডিরাইভ করে দিলাম, এই প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু অত্যন্ত ভাইটাল। তোমরা এটা না দেখে বাড়িতে ডিরাইভ করো, এইটা যদি মাথায় ঢুকে যায় তবে তুমি এর উপর বেস করে নিউমেরিক্যাল প্রবলেম গুলো করতে পারবে। তো আজকের ক্লাসে আমি আর নিউমেরিক্যাল প্রবলেম করাবো না, তোমরা এইগুলোকে ভালো করে দেখে আসবে। এই জায়গাটা আমি এই জন্য আরেকবার রিভাইজ করে দিলাম। এইটা দেখে আসার পর এটা যদি ভালো করে মাথায় ঢুকে, আমি নেক্সট দিন তোমাদের এর উপর বেস করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম করাবো, কারণ পরীক্ষাতে কিন্তু এটা আসার খুব সম্ভাবনা। দ্যাট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই জন্য আমি চাইছি যে তোমরা এটা না দেখে নিজেরা একবার ডিরাইভ করো 7টা ইকুয়েশন। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে। অনেক কিছু আমি তোমাদের পড়িয়েছি, আজকে অনেক ডিল করেছি। তো তোমরা এই পুরো বিষয়টা বুঝবার চেষ্টা করবে। যেখানে অসুবিধা হবে সেখানে তুমি আমাকে প্রশ্ন করবে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, দরকার হলে আমি আবার সেটাকে এক্সপ্লেন করে দেবো নেক্সট ক্লাসে। কিন্তু এটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে। আজকে এটুকুই থাক। থ্যাংক ইউ।